আহারাব নিশিতার নরম গাল দুটো আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, অধিকার কাউকে দিতে হয় না, আদায় করে নিতে হয়। আর আমি আমার অধিকার খুব ভালোভাবে আদায় করে নিতে জানি। তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক, তুমি আমার, শুধু আমার। এভাবে ভালোবাসা হয় না। দরকার হলে থাপড়ে থাপড়ে ভালোবাসা আদায় করে নেব আমি। পারলে নিয়ে দেখান। চ্যালেঞ্জ করছো আমাকে? রাজনীতিবিদের হাতেটা এক থাপ্পড়ে তো তোমার গালের হদিশে খুঁজে পাওয়া যাবে না। আগে আমাকে ছাড়ুন, ছেড়ে কথা বলুন। আহারাব হাতটা একটু ঢিলে করলো, তবে পুরো ছেড়ে দিল না নিশিতাকে। বলল, ছাড়ার জন্য ধরিনি আমি তোমাকে। আপনার লজ্জা করছে না এভাবে একটা মেয়েকে ধরে রাখতে? লজ্জা শরম আমার বরাবরই কম। আহারাব শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে। কপালের ওপরে পড়ে থাকা দুগাছি চুল কানের কাছে গুজে দিতে দিতে বলল, ইস, মুখটা শুকিয়ে গেছে। কলেজ থেকে বাড়ি ফেরা হয়নি এখনও, তাই না? ফিরতে আর দিলেন কই? তার আগেই তো গুন্ডাদের মতো নিয়ে এলেন এখানে। আহারাব হাঁক ছাড়ল, বলল, জিসান, গাড়ি স্টার্ট কর। আমার ময়না পাখিকে বাড়ি পৌঁছে দিতে হবে। সারাদিন পড়াশোনায় ময়না পাখির মুখটা শুকিয়ে গেছে। নিশিতা কটমট করে তাকালো আহারাবের দিকে। বলল, ময়না পাখিকে? তুমি? কেন, নামটা পছন্দ হয়নি? তাহলে বলে ফেলো, নামটা এখনই চেঞ্জ করে দিচ্ছি। না, কোনো নামই দরকার নেই। আমার বাবা মা আমার একটা সুন্দর নাম রেখেছে নিশিতা, সেই নাম ধরে ডাকতে পারলে ডাকুন, না হয় ডাকার দরকার নেই। আমি তো তোমাকে এই নামেই ডাকবো, পারলে আটকে দেখাও। আর হ্যাঁ, আজকে আবার কোমর চেপে ধরেছি বলে সেবারের মতো জ্বর বাঁধিয়ে বসো না, তাহলে মান সম্মান আর থাকবে না। লোকে বলবে এমপি আহারাব ইশতিয়াক তার বউয়ের কোমর ধরলেই বউয়ের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আপনার বউকে? তুমি? যদিও হওনি, তবে হতে কতক্ষণ? এইসব স্বপ্ন দেখছেন নাকি ইদানিং? আমি হব আপনার বউ? হা 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 হাসালেন। ভালো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করো ময়না পাখি, ভবিষ্যতে চুমু খেতে হবে তো। অপমানিত বোধ করল নিশিতা। রাগে হিতে হিত জ্ঞান হারিয়ে ফেলছে সে। ফোঁসফোঁস করতে করতে বলল, আমি রোজ 2 বার ব্রাশ করি, এবং ভালো টুথপেস্ট দিয়েই। তার মানে চুমুটা তুমি এখনই নিতে চাইছো? যাক, তোমার এত তাড়াতাড়ি এসবের প্ল্যানিং থাকলে আমারও সমস্যা নেই। কাছে এসো, চুমু দিয়ে দেই। ভড়কে গেল নিশিতা। কালকে পর্যন্ত এই লোককে তেমন মনে হচ্ছিল, আজ তার সম্পূর্ণ বিপরীত। কালকে পর্যন্ত যে লোককে মনে হতো অসভ্যতার কও জানে না, আজ তাকে চরম লেভেলের অসভ্য উপাধি দিতেও ভুল হবে না। একদিনে এত পরিবর্তন কি করে? নিশিতার ভাবনার মধ্যেই তার দিকে এগিয়ে গেল আহারাব। ঢোক গিলল নিশিতা। এর মধ্যেই শোনা গেল কাশির শব্দ। দুজনেই ফিরে তাকালো সামনের দিকে। ভেসে উঠল জিসানের হতবাক চাউনি। সে ফ্যালফ্যাল করে চেয়ে আছে তাদের দিকে। আহারাব পিছিয়ে গিয়ে বসল নিজের স্থানে। বিরক্তিভরা কণ্ঠে বলল, আর আসার সময় পেলি না? আপনি তো ডাকলেন, তো তখন এলি না কেন? আচ্ছা, এখন তবে আবার চলে যাচ্ছে, আপনারা আবার প্রথম থেকে শুরু করুন। না, স্টার্ট দে গাড়ি। জিসান উঠে বসলো ড্রাইভিং সিটে। স্টার্ট দিল গাড়িটি। একটু পরে গাড়িটি এসে থামলো আশরাফ সাহেবের বাসার সামনে। নিশিতা সময় ব্যয় করলো না একটুও। গাড়ির দরজা খুলে নেমে গেল সে। সামনে পা বাড়ানোর আগেই হাতে টান অনুভব করল সে। পিছন ফিরে তাকালো। আহারাব হাত ধরে রেখেছে তার। নিশিতা ভুরু কুঁচকে তাকালো সেদিকে। বলল, আবার কি? আহারাব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও, তুমি আমার, অন্য কোনো ছেলেদের সাথে যেন কথা বলতে না দেখি আমি। নিশিতা কিছু বলল না, হাতটা ছাড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। কথায় কথা বাড়ে, সে এই মুহূর্তে কথা বাড়তে চাইছে না। নিশিতা ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ঢুকল। বালির তার কিসকিসে কণ্ঠে বলল, নিশিতা। নিশিতা একবার ফিরে তাকালো সেদিকে, তবে উত্তর দিল না কোনো। এই মুহূর্তে তার কথাই বলতে ইচ্ছে করছে না। কাঁধের ব্যাগটা খুলে রাখলো টেবিলের এক কোণে। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সে। রাতের আধার গ্রাস করে নিয়েছে প্রকৃতিকে। শহরের বুকে কৃত্রিম আলোগুলো জ্বলছে ঝিকিমিকি ঝিকিমিকি করে। রাত কেবল 10টা বেজেছে। নিশিতা বই পড়ছিল, তখনই দরজায় টোকা পড়ল তার। নিশিতা গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, কে? আমি। ও লীনা আপু, এসো ভেতরে এসো। তোমাকে তো কতদিনই বলেছি আমার রুমে ঢোকার জন্য তোমাকে অনুমতি নিতে হবে না।
লিনা ঢুকে গেল রুমে, হাতের মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, কথা বল। নিশিতা মোবাইলটা কানের কাছে ধরতে ধরতে শুধালো, কে? ওপাশ থেকে কেউ ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, ময়না পাখি। কেঁপে উঠল নিশিতা। দুপুরে এই ডাকটা শুনলেও তার ভিতরে তখন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু এই মুহূর্তে এই ডাকটা তার ভিতরকে কাঁপিয়ে তুলছে। আহরাপ আবার বলে উঠল, ময়না পাখি। ঢোক গিল নিশিতা, বলল, এইসব কি আজে বাজে নামে ডাকছেন? আমার নাম নিশিতা, শুধুই নিশিতা। কোনো মাস পথেই থেমে গেল সে। সামনে লিনা শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। থতমত খেয়ে গেল সে। লিনা যদি এইসব ডাক নাম টাম শোনে তাহলে একটা লজ্জায় পড়তে হবে নিশিতাকে। নিশিতাকে চুপ করে থাকতে দেখেই আহরাব বলল, লিনা তোমার পাশে? ওর কাছে মোবাইলটা দাও। নিশিতা এগিয়ে দিল মোবাইলটা, বলল, তোমার সাথে কথা বলবে আপু। আমার সাথে আবার কি কথা বলবে? বলেই দেখো। লিনা কানে ধরলো মোবাইলটি, বলল, হ্যাঁ ভাইয়া, কি বলবে? ওখানে ওভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না বলেছি নিশিতার কাছে মোবাইলটা দিয়ে কেটে পড়তে? মেকি হাসলো লিনা, বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। লিনা মোবাইলটা নিশিতার হাতে দিয়েই বলল, আসছি। হ্যাঁ, কথা বল তুই। নিশিতা মোবাইলটা আবার কানের কাছে ধরে বলল, বলুন, কি বলবেন? পড়ছিল ময়না পাখি? পরীক্ষা কবে তোমার? 1 তারিখ। 1 তারিখ তো পরশু। তাহলে তো তোমাকে জ্বালানো আর ঠিক হবে না। বই পড়ো ভালো করে। গুড নাইট ময়না পাখি। নিশিতাকে আর কিছু বলার সুযোগ দিল না, কলটা কেটে দিল সে। নিশিতা তাকালো একবার মোবাইলটার দিকে, দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরলো মোবাইলটা দিয়ে আসবে লিনাকে। মাঝখানে কেটে গেছে একটা দিন। এই একদিনে একবার দেখা হয়েছে আহরাবের সাথে। ইদানিং কোনো একটা কাজ নিয়ে লোকটাও ভীষণ ব্যস্ত সময় পার করছে। তার মধ্যেও 2 মিনিট সময় পেলেই দৌড়ে আসছে নিশিতার কাছে। তবুও নিশিতার মনে যে একটু মায়া দেয়া হচ্ছে না তার জন্য। এ কেমন অনাচার তার সাথে। আজ নিশিতার পরীক্ষা শুরু হয়েছে। বরাবরই পরীক্ষা ভালো হয় তার, আজও ভালো হয়েছে পরীক্ষা। মাত্রই সে পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়েছিল, কিন্তু গেটের সামনে আসতেই ভুরু কুঁচকে এলো তার। জিসান হাতে একটা ডাব, একটা টিস্যু বক্স আর 1 বোতল ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নিশিতাকে দেখে এগিয়ে এলো জিসান, এক হাতে নিশিতার দিকে এগিয়ে দিল ডাবটা, বলল, ম্যাম ডাব। নিশিতা ভুরু কুঁচকে শুধালো, কিসের ডাব? পরীক্ষা দিয়ে আপনি বের হলেই আপনাকে বস ডাব খাওয়াতে বলেছে। ডাব খেতে খেতে ডাবের পানি মুখের চারপাশে লেগে গেলে এই বক্সের টিস্যু দিয়ে মুখ মুছতে বলেছে। আর এইগুলো দেখে যদি আপনার রাগ ওঠে তাহলে আপনার মাথায় ঠান্ডা পানি ঢালতে বলেছে। কটমট করে তাকালো নিশিতা। এসব কোনো কথা? সেইগুলো আবার ওই বুড়ো লোকটা জিসানকে বলে পাঠিয়েছে। বুড়ো বয়সে মনে এত রং আসে কোথা থেকে? জিসান নিশিতার দিকে একবার তাকালো, বলল, ম্যাম আপনার কি রাগ উঠছে? আমি ঢালবো আপনার মাথায় পানি? নিশিতা দাঁত কিরমির করে বলল, এই পানি আমার নয়, আপনার বসের মাথায় ঢালুন গিয়ে। কিন্তু বস তো আপনার মাথায় ঢালতে বলেছে। নিশিতা আর জিসানের কথার মধ্যে সেখানে এসে উপস্থিত হলো নিবিড়। নিশিতার দিকে তাকে বলল, কি সমস্যা নিশিতা? এই ছেলে কি তোমাকে ডিস্টার্ব করছে? জিসান তাকালো নিবিড়ের দিকে, ভুরু কুঁচকে শুধালো, আপনার নাম কি নিবিড়? নিবিড় বুক ফুলিয়ে বলল, হ্যাঁ আমিই নিবিড়। বস বলেছেন আপনাকে যদি আর কখনো ম্যামের আশেপাশে দেখা যায় তাহলে আপনার হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিতে। যতক্ষণ না আপনার হাত পা 16টা খণ্ডে বিভক্ত হয় ততক্ষণ আপনাকে পেটাতে বলেছে বস। ভ্রু কুঁচকে তাকালো জিসান, বলল, মানে? আর এই বসটাকে? ম্যামের হবু বর। অবাক হলো নিবিড়, বলল, তোমার বিয়ে ঠিক নিশিতা? এই কারণেই বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিলে তুমি? নিশিতা নিবিড়কে উত্তর দিল না কোনো। জিসানের দিকে তাকিয়ে বলল, আপনার বস কোথায়? অফিসে। নিশিতা দাঁতে দাঁত চেপে বলল, নিয়ে চলুন আমাকে সেখানে। রাগে গা রিরি করছে নিশিতার। সমস্যা কি লোকের? কি শুরু করেছে এসব? আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বে সে। লম্বা লম্বা পা ফেলে জিসানের নিয়ে আসা গাড়িতে বসলো সে। ড্রাইভিং সিটের পাশের সিটে বসেছে সে। জিসান গেল সেখানে, বলল, ম্যাম দয়া করে আপনি পিছনের সিটে বসুন। স্যার যদি জানতে পারেন আমি আপনার পাশে বসেছি আমাকেও আস্ত রাখবে না। নিশিতার রাগে যেন ঘি পড়ল, রাগটা আরও বেড়ে গেল তার। এমন মানুষও হয় পৃথিবীতে? নিশিতা গাড়ির দরজা খুলে নেমে গেল গাড়ি থেকে। জিসান দৌড়ে এসে গাড়ির পিছনের দরজাটা খুলে দিল।
নিশিতা উঠে বসল। জিসান দরজাটা আটকে বসে পড়ল ড্রাইভিং সিটে। নিশিতা চুপচাপ বসে আছে আহরাবের অফিসে। এসেই শোনে কোনো জরুরি মিটিংয়ে আছে আহরাব। এখনও 30 মিনিট সময় লাগবে তার। রাগে ফোঁসফোঁস করতে করতে একটা চেয়ারে বসে পড়ল সে। আজ এখান থেকে আহরাবকে কিছু না বলে কিছুতেই যাবে না সে। জিসানের মোবাইল থেকে লিনাকে কল করে ওদিক সামলে নিতে বলেছে। না হয় লামিয়া বেগম নিশিতার ফিরতে দেরি হচ্ছে দেখে চিন্তা করতে পারে। নিশিতা ঠায় বসে রয়েছে সেখানে। আহরাব প্রায় 35 মিনিট পর মিটিং শেষ করে বেরিয়ে এলো অন্য নেতাদের সাথেই। তাদের সাথেই কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। সামনে হঠাৎ নিশিতাকে বসে থাকতে দেখেই থমকে দাঁড়ালো সে। মনে মনে ভীষণ অবাক হলেও বাহির প্রকাশ করল না। সকলকে বিদায় দিয়ে জিসানকে ইশারা করে বলল নিশিতাকে নিয়ে তার রুমে যেতে। সে যতটাই বেশরম, লুচু, ঠোঁটকাটা, নির্লজ্জ হোক না কেন, সবটাই নিশিতার সামনে, বাহিরের লোকদের সামনে সে একজন গম্ভীর দায়িত্বশীল রাজনীতিবিদ, যার সাথে কথা বলতেও মানুষ কাঁপে। জিসান নিশিতাকে আহরাবের রুমে ঢুকিয়ে দিয়েই বেরিয়ে এলো। সময়টা এখন দুপুর হয়, অফিসেও নেই কেউ। নিশিতাকে দেখে উঠে এলো আহরাব। বলল, একদিন আমাকে দেখতে পাওনি বলেই একদম অফিসে চলে এসেছো ময়না পাখি? এত মিস করছিলে আমাকে তুমি? নিশিতা দাঁতে দাঁত চেপে বলল, কি শুরু করেছেন আপনি? সমস্যা কি? আহরাব নির্দোষের মতো মুখ করে বলল, কি করেছি আমি? কি করেননি আপনি? সেটাই তো, কি করেছে আমি? পরীক্ষার পর ডাব পাঠিয়েছেন, আবার কী সব বলে দিয়েছেন জিসান ভাইকে, তার উপর নিবিড় ভাইকে কি বলেছেন? এইসব কথা উনি বাইরে বললে সবাই কীভাবে আমাকে? এতক্ষণ চেয়ারে বসেছিল আহরাব। নিশিতার কথা শুনে উঠে দাঁড়াল সে। চোখ দুটো তার লাল বর্ণ ধারণ করেছে। কপালের দুটো রগ রাগে যেন ফুলে উঠেছে। ঢোক গেল নিশিতা। সে কি এমন বলল যে এতটা রেগে গেছে আহরাব? আচমকায় নিশিতার হাত ধরে টান দিল আহরাব। নিশিতা নিজের টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল আহরাবের বুকের ওপর। আহরাব শক্ত করে কোমর পেঁচিয়ে ধরল তার। মুখটা একটু এগিয়ে নিশিতার মুখের কাছে নিয়ে বলল, আমার ময়না পাখির আশেপাশে ঘুরে বেরিয়ে সে যে এখনও সশরীরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এটাই তার সৌভাগ্য। শুধু সৌভাগ্য নয়, মহা সৌভাগ্য। আহরাব একবার তাকালো নিশিতার দিকে শান্তভাবে, অতঃপর হাঁক ছাড়ল। জিসান, খাবার নিয়ে আয়। আমার ময়না পাখির বোধহয় কিছুই খাওয়া হয়নি। ইস, মুখটা শুকিয়ে গেছে একদম। নিশিতাকে ছেড়ে দিল আহরাব। চেয়ারে বসতে বসতে বলল, বসো। বসল না নিশিতা। যা যা ভেবে এসেছিল সে সব ভুলে গেছে এখন। নিশিতা শান্ত কণ্ঠেই বলল, বসবো না, বাসায় যাব। বসতে বলেছি, বসো, খাওয়া দাওয়া করো, তারপর আমি বাসায় পৌঁছে দেব। জিসান 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে ঢুকলো। একটু পরই বিরিয়ানির 2 প্যাকেট হাতে দিল আহরাবের। আহরাব হাতে নিল। জিসানের দিকে তাকে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? জি বস। আহরাব 1 প্যাকেট বিরিয়ানি এগিয়ে দিল নিশিতার দিকে। বলল, খেয়ে নাও তাড়াতাড়ি। না, খাবো না আমি। খাবে নাকি থাপড়ে খাওয়াতে হবে? ঢোক গেল নিশিতা। এখানে আসাটাই তার বড় ভুল। রাগের বশে কি ভুলটাই না সে করে ফেলেছে, এখন বেশ ভালোই বুঝতে পারছে। বিরিয়ানির দিকে তাকালো সে। প্যাকেট খুলে দিয়েছিল আহরাব। অনিচ্ছা সত্ত্বেও মুখে দিল। কোনো রকম আধে পেট খেয়ে বলল, পেট ভরে গেছে, এখন বাসায় যাব। সম্পূর্ণ খাও, তারপরই নিয়ে যাচ্ছি বাসায়। না হয় বাসায় যাওয়ার কথা ভুলে যাও। নিশিতা চোখ নাক বন্ধ করে খেয়ে উঠল সব। আহরাবেরও খাওয়া শেষ ইতিমধ্যে। উঠে দাঁড়ালো আহরাব। বলল, চলো ময়না পাখি, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। নিশিতা আর কথা বাড়ালো না, হাঁটা ধরলো আহরাবের পিছু পিছু। গিয়ে গাড়িতে বসলো সে। আহরাবও বসলো ড্রাইভিং সিটে। একে একে শেষ হয়ে গেল নিশিতার টেস্ট পরীক্ষা। ঘনিয়ে এসেছে নিশিতার এইচএসসি পরীক্ষাও। এই তো 2 দিন পরই তার এইচএসসি পরীক্ষা। টেস্টের পর আর তেমন বিরক্ত করেনি আহরাব। মাঝে মাঝে দেখা করেছে, লিনার ফোন থেকে কল করে কথা বলেছে। বারবারই সে নিশিতার পরীক্ষার ওপরে জোর দিয়েছে। যখনই নিশিতাকে কল করেছে বা তার সাথে দেখা করেছে, তখনই বলেছে, আমি নিজেকে আটকে রাখছি শুধুমাত্র তোমার পরীক্ষার কথা ভেবে। পরীক্ষায় তোমাকে ভালো করতেই হবে। উত্তরে কিছুই বলেনি নিশিতা। কথায় কথা বাড়বে। নিশিতা চায় না কথা বাড়াতে, আর তাছাড়া সেও তো চায় পরীক্ষায় ভালো করতে। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া তার ছোটবেলা থেকে স্বপ্ন। নিশিতার পরীক্ষা উপলক্ষে তার বাবা মা চলে এসেছে গ্রাম থেকে। নিশিতার পরীক্ষার কয়দিন এখানেই থাকবে তারা।
একে একে এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল নিশিতার। এই কয়দিন তার সাথে আহরাবের মুখোমুখি দেখা হয়নি একবারও। প্রতিদিনই পরীক্ষা দিয়ে বেরিয়ে আহরাবের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছে সে। হয়তো গাড়ির ভিতর ছিল আহরাব, সেখান থেকে দেখছিল নিশিতাকে। কিন্তু নিশিতার বাবা মাকে সাথে দেখে তাদের সামনে যায়নি। আর আহরাব প্রতিদিনই নিশিতার বাবা মা তার সাথে পরীক্ষার হলের কাছে গিয়েছে, বসেও থেকেছে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে বাড়ি ফিরেছে। যে অন্যায় সে করেছে আহরাব, এত সহজে কি তারা তাকে ক্ষমা করবে? উল্টো ওখানে তাদের সামনে গেলে একটা ঝামেলা বেঁধে যেতে পারে। পরীক্ষার হলের সামনে মানুষও থাকে অনেক, তার পরিচয় বেরিয়ে যেতেও সময় লাগবে না। ঝামেলাটা রূপ নেবে বিশাল, দাগ লাগবে তার কেরিয়ারে, আবারও দাগ লাগবে নিশিতার চরিত্রে। পত্রিকায় হয়তো তাকে আর নিশিতাকে নিয়ে ছাপা হবে আজে বাজে সংবাদ। এমনি মেয়েটা তার জন্য অনেক কিছু সহ্য করেছে, সে আর কোনো ঝামেলা চায় না। তাই রোজ দূর থেকে নিজের প্রেয়সীকে দেখে নিজেকে শান্ত রেখেছে আহরাব, কাছে যায়নি একবারও। পরীক্ষা শেষে নিশিতাকে নিয়ে গ্রামে ফিরে গেল তার বাবা মা। গ্রামে কিছুদিন থেকে আবার এসে অ্যাডমিশন কোচিং শুরু করবে নিশিতা। লামিয়া বেগম এবং আশরাফ সাহেবও আপত্তি করেনি তাতে। মেয়েটা এমনিতেও অনেক দিন গ্রামে যায় না, তার থেকে যাক কিছুদিন ঘুরে আসুক সেখান থেকে। রাত হয়েছে বেশ 12:30 ছুঁই ছুঁই। পাগল হয়ে উঠছে আহরাব। কতদিন নিশিতার সাথে তার ভালোভাবে দেখা হয় না, শোনা হয় না তার কণ্ঠস্বরটা। এতদিন অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে সে, শুধুমাত্র পরীক্ষাটার জন্য। কিন্তু এখন তো পরীক্ষা শেষ, আর পারা যাচ্ছে না। মনের ভিতরটা ভীষণ ছটফট করছে। আহরাব মোবাইলটা হাতে নিয়ে কল লাগালো লিনাকে। একবার রিং হলো, ধরলো না লিনা, হয়তো ঘুমাচ্ছে। আবার কল লাগালো। লিনা কলটা রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো, নিশিতার সাথে কথা বলিয়ে দে। আহরাবের কণ্ঠ শুনে লাফ দিয়ে উঠল লিনা, ঢোক গিলল একটা। এখন নিশিতের সাথে কথা বলিয়ে দিবে কিভাবে? নিশিতা যে গ্রামে চলে গেছে তা জানানো হয়নি আহরাবকে। অথচ আহরাব তাকে বলেছিল নিশিতার সব খবরাখবর মিনিটে মিনিটে তাকে জানাতে। এখন যদি জানতে পারে নিশিতা এখানে নেই, গ্রামে গেছে, আর সেটা তাকে জানানো হয়নি এবং কি জানায়নি লিনা, মোবাইলের মধ্যেই না তাকে একটা চর মেরে দেয় আহরাব। কি হলো, কথা বলছিস না কেন? আবার ঘুমিয়ে পড়লি নাকি? লিনা বিড়বিড়িয়ে বলল, ঘুমাবো কি? ঘুম কেন, তার বাবা এখন চোখ ছেড়ে পালিয়েছে। কিছু বললি? মেকি হাসলো লিনা, বলল, না তো। তাহলে এখনও নিশিতার কাছে দিচ্ছিস না কেন? লিনা আমতা আমতা করে বলল, নিশিতা নেই। ভুরু কুচকালো আহরাব, বলল, নিশিতা নেই মানে? গ্রামের বাড়ি গিয়েছে। কবে? কাল। আহরাব দাঁতে দাঁত চেপে বলল, নিশিতা কাল গ্রামে চলে গিয়েছে, আর তুই আমাকে আজ বলছিস নিশিতা নেই? আসলে ভাইয়া মনে ছিল না। তোর মনে থাকে কি? হ্যাঁ, একটা টাক মেরে মাথাটা ফাটিয়ে দিলে সব মনে থাকবে। আর কিছু বলার সুযোগ দিল না লিনাকে। অস্থিরতার মাঝে রাগও এখন ঘিরে ধরেছে তাকে। রাগে ফোঁসফোঁস করতে করতে মোবাইলটা ছুঁড়ে ফেলল বিছানায়। একটু বাদে কিছু একটা ভেবে মোবাইলটা তুলে নিল বিছানা থেকে। সেটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিল। একটা ছোট ব্যাগ বের করলো আলমারির ভিতর থেকে। সেখানে গুটি কয়েক জামা কাপড় নিয়ে কল লাগালো জিসানকে। সে কলটা রিসিভ করতে বলল, ওদিকটা সামলে নিস, 2-4 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। ওপাশ থেকে জিসানের আর কিছু বলার সুযোগ দিল না, তার আগে কেটে দিল কলটা। মেহরাবকে মেসেজ করলো, জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছি, রাত বেশি হয়েছে বলে মাকে ডাকেনি, কাল মাকে বলে দিস। মোবাইলটা আবার ভরে রাখলো ট্রাউজারের পকেটে। রাতের ট্রাউজার আর ঢিলে ঢালা টি শার্টে এবং পায়ে একজোড়া স্যান্ডেলে বেরিয়ে পড়ল সে। নিশিতাদের গ্রামেই তার নানা বাড়ি, যদিও সেখানে কেউ থাকে না, তবে একজন কেয়ারটেকার রাখা আছে। দুপুরবেলা চারিদিকে কেমন এক নীরবতা বিরাজ করছে। সবাই খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছে বোধহয়। নিশিতা নিজের রুম থেকে পা টিপে টিপে বেরিয়ে এলো। নীরবে নিঃশব্দে নামলো বাড়ির পিছনের পুকুর ঘাটে। পুকুর ঘাটটা বাঁধানো তাদের, লাল পাড়ে সাদা একটা শাড়ি জড়ানো তার শরীরে। নিশিতা শাড়ির আঁচলটা মেলে দিল পুকুর ঘাটে, লম্বা চুলগুলো খুলে দিল। ধীরে ধীরে নেমে এলো ঘাটের শেষ সিঁড়িটায়, পা দুটো ডুবিয়ে দিল পুকুরের টলটলে পানিতে। নিশিতার প্রকৃতি বিলাস করতে ভালো লাগে ভীষণ, বিশেষ করে এভাবে নিজেকে মনে হয় উপন্যাসের কোনো নারী চরিত্র, যে কিনা শাড়ির লম্বা আঁচল ছড়িয়ে
পিঠের ওপর নিজের লম্বা চুল ছড়িয়ে উপভোগ করে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য। পুকুরটা বেশ বড়সড়, তার দাদার বাবার আমলের পুকুর। পুকুরের চারপাশের পাড়ে বড় বড় নারকেল আর সুপারি গাছে ঘেরা। কেউ যদি এই পুকুর পাড়ে বসে থাকে তবে দেখাও যায় না বাইরে থেকে। গাছের ফাঁকে ফাঁকে পাখিরা গান গাইছে নেচে নেচে। নিশিতারও কেন যেন আজ গান গাইতে ইচ্ছে করছে ভীষণ। কতদিন পর সে গ্রামে এসেছে, প্রকৃতির এতটা কাছে এসেছে। শহুরে ওই কোলাহল কি আর প্রকৃতির এমন স্নিগ্ধ স্বাদ এনে দিতে পারে? যে একবার প্রকৃতিকে উপভোগ করতে পেরেছে, প্রাকৃতির মহত্ব বুঝতে পেরেছে, সে আর কখনো নিজের স্বইচ্ছায় ফিরে যেতে চায়নি ওই শহুরে যানজট আর কালো ধোঁয়াযুক্ত কোলাহলপূর্ণ স্থানে। নিশিতা চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল। প্রাকৃতির নির্মল বায়ু যেন তার ভিতরটা ঠান্ডা করে দিয়েছে। অতপর হাত ছোঁয়ালো পানিতে, আলতোভাবে পানিতে হাত ছুঁয়ে দিতে দিতে গুনগুন নিয়ে গান ধরল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলাম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রণয়ে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। নির্মল প্রকৃতির মাঝে রবি ঠাকুরের গানে কেমন যেন একটা প্রশান্তি বয়ে আনে হৃদয়ে। নিশিতা গান থামালো, পানির দিকে তাকালো। পানিতে ভেসে উঠেছে তার প্রতিচ্ছবি। নিশিতা হাত দিয়ে নাড়িয়ে দিল পানিটা। তার প্রতিচ্ছবিটাও এলোমেলো হয়ে গেল। ঠোঁট প্রসারিত করে হাসল সে। তবে তার হাসির ভিতরে নিজের শরীরে কারো উষ্ণ হাতের স্পর্শ অনুভব করল নিশিতা। কেউ তাকে পিছন দিক থেকে জড়িয়ে নিয়েছে নিজের দিকে। ভড়কে গেল নিশিতা। এই সময় আবার এখানে কে এলো? তার উপর এসেই আবার তার সাথে অসভ্যতামি শুরু করেছে। তাদের বাড়িতে তো কোনো তেমন পুরুষ মানুষও নেই যে তার সাথে এমন ব্যবহার করবে। ঢোক গিলল সে। পানির দিকে তাকাতেই পানিতে ভেসে উঠল আহরাবের প্রতিচ্ছবি। চমকে উঠল নিশিতা। ভুল দেখছে না তো সে? আহরাব এখানে কোথা থেকে আসবে? সে তো ঢাকায়। চোখ বন্ধ করল নিশিতা। জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবার চোখ খুলল। এখনও আহরাব তাকে জড়িয়ে রেখেছে। হঠাৎ আহরাব ঘোর লাগা কণ্ঠে বলল, ক্ষমা করো আমায় ময়না পাখি, তোমাকে এইভাবে ছোঁয়া আমার হয়তো অনুচিত, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তোমার এই রূপ যে আমায় পাগল করে তুলেছে, আমার ভিতরে এতদিনের গড়া সকল আত্মনিয়ন্ত্রণ ভেঙে গুড়িয়ে দিয়েছে। নিশিতা এই মুহূর্তে এখানে আহরাবকে আশা করেনি মোটেই। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? আপনি তো ঢাকায় ছিলেন। চলে এলাম আমার ময়না পাখির টানে। নিশিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো আহরাবের বাহুডোর থেকে। বলল, ছেড়ে কথা বলুন। এভাবে একজন পরনারীকে জড়িয়ে ধরা কোন ধরনের ভদ্রতা? আহরাব ছাড়ল না। উল্টো শাড়ির ওপর থেকে হাত রাখল নিশিতার মেদহীন পেটে। কেঁপে উঠল নিশিতা। আহরাব নিজের মুখটা এগিয়ে নিল নিশিতার কানের কাছে। ফিসফিসিয়ে বলল, পরনারী থেকে তোমাকে নিজস্ব নারী আমি চাইলেই বানিয়ে ফেলতে পারি। তবে তার জন্য আমাকে এখনও 1 মাস অপেক্ষা করতে হবে যে, নয়তো সকলে বলবে এমপি সাহেব একজন শিশুকে বিয়ে করে প্রতিনিয়ত তার উপর অত্যাচার করছে। 18 বছরের নিচে সবাই শিশু, সে কথা তুমিও তো জানোই। আহরাবের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রয় পড়ছে নিশিতার ঘাড়ে এবং কানে। বুকের ভিতর কেমন তোলপাড় শুরু হয়ে গেছে তার। হৃদস্পন্দন বেড়ে চলছে ঊর্ধ্ব গতিতে। নিশিতা আবার বলে উঠল, ছাড়ুন, ছেড়ে কথা বলুন। নিশিতার কথা যেন শুনতে পেল না আহরাব। সে আরও ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, উফ ময়না পাখি, তুমি যে পাগল করে দিচ্ছ আমাকে। এভাবে কে সাজতে বলেছে তোমাকে? আমি যে ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। ছাড়ুন আমাকে। কেউ এভাবে আমাদের দেখে ফেললে সমস্যা হয়ে যাবে খুব। এটা গ্রাম, আপনার শহর নয়। দেখবে না কেউ। এই দুপুরে এই দিকটায় কেউ আসবে না। নিশিতা বুঝলো এভাবে ছাড়া পাওয়া যাবে না আহরাবের কাছ থেকে। তার গায়ের শক্তিতেও আহরাবের সাথে পেরে উঠবে না সে। নিশিতা হঠাৎ ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো। চোখ দুটো গোল গোল করে অস্ফুট কণ্ঠে বলল, বাবা। ছেড়ে দিল আহরাব। একটু সরে বসল সে। এই সুযোগে নিশিতাকে আর পায়কে।
নিশিতা দ্রুত উঠে দাঁড়ালো। 2 হাত দিয়ে 2 পাশের শাড়ি একটু উঁচু করে ধরে 2 পায়ের রিনির ঝিনির নুপুর বাজিয়ে দৌড়ে উঠতে লাগলো ঘাটের সিঁড়ি বেয়ে। পিঠের ওপর খোলা চুলগুলো দোল খাচ্ছে তার দৌড়ানোর গতিতে। পুরো সিঁড়ি বেয়ে গড়িয়ে যাচ্ছে তার শাড়ির লম্বা আঁচলটা। একটু সময়ের জন্য থমকে গেল আহারাব। পিছন ফিরে তাকাতেই সে বুঝেছিল নিশিতা বোকা বানিয়েছে তাকে। কিন্তু নিশিতার এই রূপ তাকে থমকে দিয়েছে, পাগল করে দিয়েছে আরও। নিশিতা সম্পূর্ণ তার হাতের বাইরে চলে যাওয়ার আগেই খপ করে ধরল নিশিতার লম্বা শাড়ির আঁচলটা। আঁচলে টান পড়তেই থমকে দাঁড়ালো নিশিতা। এক হাতে চেপে ধরল কাঁধের কাছের শাড়ির অংশটা। আহরাব নিচের সিঁড়িতে বসেই একটু একটু করে টানতে লাগলো নিশিতার শাড়ির আঁচল ধরে। নিশিতাও একটু একটু করে নেমে আসতে লাগলো নিচে। একদম নিচের সিঁড়িতে নামতেই নিশিতাকে আবারও পিছন থেকে নিজের সাথে জড়িয়ে নিল আহরাব। মুখে তার বিশ্বজয়ের হাসি। আহরাব নিশিতার শাড়ির আঁচলের একদম নিচের অংশটা নিজের ডান হাতের কবজির সাথে বাঁধতে বাঁধতে বলল, আমায় ছেড়ে কোথায় যাচ্ছিল ময়না পাখি? আমায় ছেড়ে যাওয়া কি এতটাই সহজ বলো তো? নিশিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, আবার বলল, ছাড়ুন প্লিজ। ছেড়ে দিতাম, তবে এখন আর ছেড়ে দেব না, আর এটাই তোমার শাস্তি। একটু থামলো আহরাব, অতঃপর আবার বলল, তোমাকে কোনো উপন্যাসের প্রধান নারী চরিত্রের থেকে আজ কম লাগছে না? তবে একটা কথা, তুমি যদি হও কোনো উপন্যাসের প্রধান নারী চরিত্র, তবে আমি কিন্তু সেই উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র। পিছন ঘুরল নিশিতা, আহরাবের কলার ধরে একটু কাছে নিয়ে বলল, সকল উপন্যাসে কিন্তু প্রধান পুরুষ চরিত্রের যে থাকে, প্রধান নারী চরিত্রের শেষ ঠিকানা সে হয় না। চোখ মুখ শুকিয়ে গেল আহরাবের। বুকটা তার কেঁপে উঠেছে নিশিতার কথায়। তবে কি নিশিতা সত্যি তার হবে না? ঢিলে হয়ে এলো আহরাবের হাতের বাঁধন। মুচকি হাসল নিশিতা। অতঃপর আহরাবের বুকের ওপর ধারক দিল সে। হঠাৎ ধাক্কার তাল সামলাতে না পেরে আহরাব পড়ল সোজা পানিতে। একটু নাকানি চুবানি খেয়ে পুরো ভিজে পানির ভিতরেই উঠে দাঁড়ালো সে। যেখানে আহরাব পড়েছে সেখানে কোমর অবধি পানি তার, কিন্তু হঠাৎ নিশিতা ধাক্কা দেওয়ায় বুঝতে পারেনি সে। আহরাবকে নাকানি চুবানি খেতে দেখে খিলখিল করে হেসে উঠল নিশিতা। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আহরাব। নিশিতাকে এর আগে কখনো খিলখিল করে হাসতে দেখেনি সে। মেয়েটা এভাবে মন খুলে হাসে খুব কম। আচ্ছা, এই মেয়েটার এই প্রাণ খুলে হাসিটা হারিয়ে যাওয়ার পিছনেও দায়ী আহরাব? দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকালো সে। চোখ পড়ল হাতে বাঁধা নিশিতার শাড়ির আঁচলটার দিকে। বাঁকা হাসল আহরাব। অতঃপর শাড়ির আঁচলটা ধরে টান মারল সে। নিশিতা এক হাতে কাঁধের কাছে শাড়িটা চেপে ধরেই হুমড়ি খেয়ে পড়ল পানিতে। নাকানি চুবানি খাওয়ার আগেই ধরে নিল আহরাব, তার কোমর জড়িয়ে নিজের সাথে মিলিয়ে নিল। বলল, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে এভাবেই নিজেকে পড়তে হয়। নিশিতা কটমট করে তাকালো আহরাবের দিকে। তার ভেজা চুল বেয়ে কপালে চোখে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। আহরাব তাকিয়ে আছে সেদিকে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। দিন দিন কেমন তার স্বভাব বহির্ভূত সব কাজ করে ফেলছে আহরাব। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। এই মেয়ে সামনে এলেই সে যেন পাগল হয়ে যায়। আহরাব নেশাক্ত চোখেই ফু দিল নিশিতার মুখে। চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল নিশিতা। আহরাব ঘোর লাগা কণ্ঠে বলল, বিয়ের পর একদিনও দেরি করব না। 2 দিনের মধ্যেই জুনিয়র ময়না পাখিকে আনার ব্যবস্থা করব আমি। নিশিতা প্রথমে বুঝল না কথাটা। যখন বুঝল, চোখ বড় বড় করে তাকালো আহরাবের দিকে। তার ঠোঁটে দুষ্টু হাসি। লজ্জায় যেন নিশিতার কান ঝাঝা করছে। এমন একটা কথা লোকটা বলল কিভাবে? একটু মুখে আটকালো না তার। নিশিতা অস্ফুট কণ্ঠে বলল, অসভ্য। এ তো শুধু ট্রেলার। জুনিয়র ময়না পাখিকে তো আনতে হবে, তাই না? অসভ্য না হলে সে আসবে কিভাবে? আমি অসভ্য থেকে চরম লেভেলে অসভ্য হব, তখনই তো সে আসতে পারবে, তাই না? ছাড়বেন নাকি আমি চিৎকার করব? করো চিৎকার, আমি ভয় পাই নাকি কাউকে? নিশিতা পড়েছে মহা ঝামেলায়। এই ব্যক্তিকে তো কিছুতেই ধরছে না। না রাগী কথায়, না শান্ত কথায়, না কটু কথায়। এরপর আর কি করার থাকতে পারে তার? আর কিভাবে ছাড়া পাবে এই লোকের কাছ থেকে? হঠাৎই একটা হাসি দিল নিশিতা। আহরাব ছেড়ে দিল তাকে। এতক্ষণ তার মাথায় আসেনি যে এভাবে ভিজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে নিশিতার। আহরাব শান্ত কণ্ঠে বলল, যাও তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, না হয় ঠান্ডা লেগে যাবে তোমার। নিশিতা বলল না কিছুই।
পানি থেকে উঠে দাঁড়ালো ঘাটের সিঁড়িতে। পিছন ফিরে তাকালো আহরাবের দিকে, বলল, ফিরে যা নিজের স্থানে। নিজের অতীতে যাকে ফেলে এসেছেন সে না কোনোদিন আপনার ছিল আর না কোনোদিন আপনার হবে। নিজের হাঁটুর বয়সী মেয়ের পিছনে সময় নষ্ট না করে নিজের সমতুল্য কাউকে বিয়ে করে ঘর সংসার করুন, কাজে দিবে। একটু থামলো নিশিতা, আবার বলল, উঠে পড়ুন পানি থেকে, ঠান্ডা লেগে যাবে। এমনি আপনার পুকুরের পানিতে গোসল করার অভ্যাস নেই। আর কিছু বলল না নিশিতা, হন হন করে হেঁটে চলে গেল বাড়ির ভিতরে। আহরাব উঠল না পানি থেকে, ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। কি বলে গেল নিশিতা তার পিছন ছাড়তে? এই 32 বছর বয়সে এসে নিশিতাকে পাওয়ার জন্য এক কলেজ পড়ুয়া ছেলের মতো আচরণ করছে সে। নিজের স্বভাব বদলিয়েছে, নিজের ইগোকে বলি দিয়ে পড়ে রয়েছে নিশিতার পিছনে। তাকে ছেড়ে দেওয়ার জন্য রাগে চল শক্ত করে নিল আহরাব। বিড়বিড়িয়ে বলল, বেশি বড় বড় কথা শিখে গেছো তুমি, তাই না? ওই মুখে আমি ভেঙে দেব, দাঁড়াও। ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে চারপাশ, জনমানবের সারাশব্দ নেই কোথাও। দূরে মাঝে মাঝে ভয়ঙ্কর কণ্ঠে ডেকে উঠছে একটি প্যাঁচা। ঘড়ির কাঁটায় সবে 10:30। গ্রামে এই 10:30 যেন মধ্যরাতের সমান। আশেপাশে সব নীরব, ঘুমিয়ে পড়েছে বুঝি সবাই। শুধু ঘুমায়নি নিশিতা, বিছানায় উপর হয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে সে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা বইটি। উপন্যাসের নেশা তার আগে থেকেই ছিল। এইচএসসি শেষ হওয়ার পর যেন সেই নেশা আরও তাকে ঘিরে ধরেছে। চুলগুলো তার হাত খোপা করা, ওড়নাটা বিছানার এক পাশে রাখা। দোতলা বাড়ি তাদের, পুরনো যুগের বিল্ডিং। বাড়িটা মূলত তার দাদার আমলের। জায়গায় জায়গায় রংচং উঠে গেছে অনেকটা, তবুও তার বাবা এই বাড়িটা ভাঙতে নারাজ। তার বাবার বাড়ি বলে কথা, সে যতদিন আছে এই ঘরে নাকি কাটিয়ে দিবে তার জীবন। দোতলার একদম কোণার রুমটা নিশিতার। হঠাৎ সে শব্দ পেল কিছু একটা পড়ার। বাড়ির সবাই তো ঘুমিয়েছে, তাহলে কেউ উঠে পড়েছে। ওই দিকে আর পাত্তা দিল না সে, মনোযোগ দিল উপন্যাসের দিকে। এবার শব্দ হচ্ছে তার দরজায়। আস্তে ধীরে কেউ তার দরজা থেমে থেমে টোকা দিচ্ছে। ভুরু কুচকালো নিশিতা, এত রাতে আবার কে? উঠে দাঁড়ালো সে। বিছানার পাশের অবহেলিত ওড়নাটা সরিয়ে জড়িয়ে দরজাটা খুলে দিতেই চমকে গেল সে। আহরাব দাঁড়িয়ে আছে তার সামনে। এত রাতে এর চেয়ে চমকপ্রদ ঘটনা আর কি হতে পারে? নিশিতা গোল গোল চোখে তাকালো আহরাবের দিকে। আহরাব পাত্তা দিল না কোনো। নিশিতার পাশ কাটিয়ে গিয়ে শুয়ে পড়ল তার বিছানায়। এমন ভাব যেন এই রুম, এই বিছানা নিশিতার নয়, এগুলো সবই তার। ভড়কে গেল নিশিতা, দ্রুত দরজাটা আটকে দিল, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নিশিতা কটমট করে এগিয়ে এলো আহরাবের কাছে, বলল, একটু কি শান্তি দেবেন না আপনি আমাকে? এভাবে এত রাতে আমার রুমে এসেছেন কেন? আর তাছাড়া আসলেনি বা কীভাবে? কোনো উত্তর দিল না আহরাব, চোখ বন্ধ করে শুয়ে আছে সে। নিশিতা আবার বলল, কথা বলছেন না কেন? আর আমার বিছানাতেই বা এভাবে শুয়ে পড়েছেন কেন? উঠুন। উঠল না আহরাব। এবারও সে বলল না কিছুই। নিশিতার রাগ উঠছে ভীষণ। এত রাতে চোরের মতো তার বাড়িতে ঢুকে তার রুমে এসেছে, তার ওপর আবার একটা কথারও জবাব দিচ্ছে না। এতে মাথা গরম হবে না কার? নিশিতা টেনে ওঠাতে গেল আহরাবকে। তার হাতটা ধরতেই অবাক হলো সে। জ্বরে গা পুড়ে যাচ্ছে আহরাবের। নিশিতা ছেড়ে দিল আহরাবের হাতটা, দ্রুত তার মাথার পাশে বসলো, হাত রাখলো কপালে। সত্যি অনেক জ্বর তার। অস্থির হয়ে পড়ল নিশিতা, মৃদুস্বরে ডাক দিল, শুনছেন? শুনছেন? আহরাব অস্ফুট স্বরে বলল, হুম। নিশিতা উঠে দাঁড়ালো। ভাগ্যিস দুপুরে পুকুরের পানিতে ভিজে একটু ঠান্ডা লেগেছে। আবার জ্বর আসে যদি, সেই ভয়ে মায়ের কাছ থেকে নাপা ট্যাবলেট এনে রেখেছিল। নাপা ট্যাবলেটের পাতাটা আনলো সে। এক্ষুনি খাইয়ে দেবে আহরাবকে। তবে তার আগে জানা প্রয়োজন আহরাব কিছু খেয়েছে কিনা। নিশিতা আবার ডাক দিল আহরাবকে, শুনছেন? হুম। খেয়েছেন কিছু? হুম, খেয়েছি তো, তোমাকে এখনও খাচ্ছি। নিশিতা ভুরুকুচকে তাকালো আহরাবের দিকে। এই লোক নির্ঘাত জ্বরের ঘরে ভুলভাল বকছে। তবে তাকে ঔষধটাও তো খাওয়াতে হবে। জ্বর না ছাড়লে এই জলহস্তির মতো লোকটাকে এই বাড়ি থেকে সে বের করবে কিভাবে? আর যদি বের না করতে পারে, তাহলে কাল সকালে তার কপালে শনি রবি মঙ্গল বুধ সব আছে। আর গ্রামের অশিক্ষিত কিছু মানুষ তো আছেই। তখন নিশিতার মনে পড়ল তার মায়ের কথা। ছোটবেলায় তার মাকে সে দেখতো, পেট টিপে দেখতো খেয়েছে কিনা পরীক্ষা করতে। ছোটবেলায় সে প্রায়শই না খেয়ে মাকে মিথ্যে বলতো যে সে খেয়েছে।
তাই সত্যিটা বের করার জন্য এমন অভিনব পন্থা অবলম্বন করত তার মা। আবার মাঝে মাঝে পেট দেখেই তার মা বলতো, পেট তো একদম পিঠের সাথে, তার মানে তুই খাসনি। এবার সেই অভিনব পন্থাই অবলম্বন করতে হবে নিশিতাকে। তবে তার জন্য সবার আগে আহরাবের টি শার্ট উপরে তুলতে হবে। ইতস্তত লাগছে নিশিতার, এভাবে একজন পরপুরুষের সিসিসি কেমন কেমন যেন লাগছে তার। কাঁপা কাঁপা হাত ছোয়ালো আহরাবের পেটে, অমনি খপ করে হাতটা ধরে ফেললো আহরাব। থতমত খেয়ে গেল নিশিতা। আহরাব পিট করে নিজের চোখ দুটো একটু খুলল, দুর্বল কণ্ঠে বলল, তুমি কি আজই জুনিয়র ময়না পাখিকে আনার ব্যবস্থা করতে চাইছ? দেখো, আমি তোমার এই ইচ্ছের ঘোর বিরোধিতা করছি। আমি মোটেই আমাদের বিয়ের আগে জুনিয়র ময়না পাখিকে আনতে চাইছি না। পরে জনগণ বলবে এমপি সাহেব আর তর সইতে পারেনি, বিয়ের আগে কাজ সেরে ফেলেছে। হতবাক নিশিতা। আহরাব এসব কি বলছে? নিশিতা বুঝতে পারছে আহরাব এসব জ্বরের ঘরে বলছে। সে অসুস্থ, কিন্তু নিশিতা তো অসুস্থ নয়। লজ্জায় তার কান দুটো যেন বন্ধ হয়ে আসছে। নিশিতা দ্রুত সরিয়ে নিল নিজের হাতটা, বলল, শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসছি। পেটে তো কিছুই নেই। আছে তো। কি তুমি? ভুরু কুঁচকে তাকালো নিশিতা, বলল, শুনেছিলাম ভালোবাসার মানুষ নাকি বুকে থাকে, আর আপনি আমাকে রেখেছেন পেটে। বুকেও আসো, পেটে, বুকে, মস্তিষ্কে, পাকস্থলিতে, ফুসফুসে, আমার সর্বাঙ্গে আসো তুমি। আজে বাজে কথা রেখে চুপ করে শুয়ে থাকুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। নিশিতা ধীর পায়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কি না। কাউকে না দেখে সোজা রান্নাঘরে ঢুকে গেল। এত রাতে কিছু রান্না করা তো যাবে না, যদি কেউ টের পেয়ে যায়। যদিও বাইরে তাদের একটা কাঁচা রান্নাঘর রয়েছে, তবে সেখানে ভয় আরও বেশি। ঘরের ভিতরে তো তাও মানুষের ভয়, আর বাইরে তো ভূতের ভয়। তার উপর গ্রাম হয়, চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ বাগান আর বাগান। নিশিতা রান্নাঘরের সব জায়গায় খুঁজতে লাগলো খাবার কিছু আছে কিনা। খুঁজতে খুঁজতে একটা বয়মে কতগুলো বিস্কুট পেল, কিন্তু এতে কি আহরাবের পেট ভরবে? হঠাৎ তার মনে পড়ল ফ্রিজের কথা। ইস, এই খাদ্যর খনিটার কথা সে ভুলে গেল কিভাবে? সবার খাওয়া শেষে মাত্র বেঁচে যাওয়া ভাত আর মাছ ফ্রিজে রেখেছিল। নিশিতা এগিয়ে গেল ফ্রিজের দিকে। ফ্রিজ থেকে ভাতের গামলা আর মাছের বাটি বের করলো। ভাত ছুঁয়ে দেখলো সেগুলো ঠান্ডা হয়েছে বেশ। না, এই ঠান্ডা খাবার আহরাবকে খাওয়ানো যাবে না, এমনি লোকটা অসুস্থ। নিশিতা সাহস করে পাশের গ্যাসের চুলাটা জ্বালালো আস্তে ধীরে। কোনো রকমে ভাত আর মাছ গরম করে একটা প্লেটে নিল। নীরবে নিঃশব্দে চলে এলো নিজের রুমে। আহরাব চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতার দরজা আটকে প্লেট হাতে নিয়ে আহরাবের পাশে বসলো। মৃদু স্বরে ডাক দিল, শুনছেন? উঠুন, উঠে খেয়ে নিন। আহরাব চোখ খুলল, বলল, কি খাবো? ভাত খাবেন, উঠুন। আমি ভাত খাবো না, যদি তোমাকে খেতে দাও তাহলে খেতে পারি। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। আহরাবকে দেখে আস্তে ধীরে উঠে বসালো, নিজের হাতে ভাত মাখিয়ে ধরল তার মুখের সামনে, বলল, নিন, হাঁ করুন। আহরাব আর কিছু বলল না, আস্তে ধীরে খেয়ে নিল নিশিতার হাতে। খাওয়া শেষে নিশিতা ঔষধ খাইয়ে আবার শুয়ে দিল আহরাবকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানালার ফাঁক গলিয়ে নিশিতার রুমের ভিতরে এসে উকি দিচ্ছে সকালের মিষ্টি কোমল রোদ। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে গেল নিশিতার। চোখ পিটপিট করে আশেপাশে তাকালো, আহরাব নেই। কোথায় গেল লোকটা? কাল রাতে আহরাবের সেবা করতে করতে তার পাশেই বসে বসে ঘুমিয়ে গিয়েছিল নিশিতা। তবে কি আহরাব চলে গেছে? বিছানা থেকে নেমে দাঁড়ালো নিশিতা। কাল রাতে বিছানার ওপর পড়ে থাকা উপন্যাসের বইটা সেখানেই পড়ে রয়েছে, বিভিন্ন ঝামেলায় সরানো হয়নি। নিশিতা হাতে ধরল বইটা, তখনই নজরে এলো বইয়ের মধ্যে ভাঁজ করে রাখা একটা কাগজ। নিশিতা বইয়ের ভিতর থেকে বের করলো কাগজটা, ভাঁজ খুলে চোখ বোলাতে লাগলো সেটাতে। ময়না পাখি, জানো, ঘুমন্ত অবস্থায় তোমাকে কি ভীষণ মায়াবী লাগে। মনে হয় যেন আমার বুকের মধ্যে লুকিয়ে ফেলি তোমায়। আমি কিন্তু তোমার অনুমতি না নিয়েই তোমার কপালে, চোখে, নাকে চুমু খেয়েছি। কি করব বলো? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রেমে পড়লে যে 32 বছর বয়সের একজন সুপুরুষও যে বাচ্চা হয়ে যায়, তা আমি তোমায় দেখে বুঝতে পারছি। তবে তোমার ঠোঁটে কিন্তু আমি চুমু খাইনি, তবে খাবো। একদিন জাপটে ধরে তোমায় নিজের সাথে মিশিয়ে গভীরভাবে তোমায় চুমু খাবো। নিশিতা গোল গোল চোখে তাকালো চারদিক, ঢক গিলল একটা। এই লোকটা চলে গেছে ঠিকই, কিন্তু তার জ্বালানোর অস্ত্র রেখে গেছে এই চিঠিতে। সি কী সব লিখে রেখে গেছে। লজ্জা যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে নিশিতাকে।
তার ওপর সে নাকি আবার নিশিতার কপালে, চোখে, নাকে চুমু খেয়ে গেছে। তার অনুমতি ছাড়া তার রুমে ঢুকে তারই ঘুমের সুযোগ নিয়ে তাকে চুমু খেয়ে গেল লোকটা। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? এবার আহরাবকে হাতের কাছে পেলে নিশিতা যে কি করবে, তাকে শুধু একবার পেলেই নিক। লোকটা দিন দিন ভীষণ অসভ্য হয়ে যাচ্ছে। ঢাকায় ফিরেছে নিশিতা, ভর্তি কোচিং শুরু হয়ে গেছে তার। এখন যতদিন বাড়িতে বসে বসে কাটাবে ততদিনই লস তার, তাই একটু তাড়াতাড়ি ফিরে এসেছে সে। আশরাফ সাহেব আগে তাকে ভর্তি করে রেখেছিল একটা কোচিং সেন্টারে। বাসা থেকে বেশি দূরে নয় সেন্টারটা, এই বাসা থেকে 9-10 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় কোচিং সেন্টারে। আজ নিশিতার প্রথম কোচিং। হলুদ একটা সালোয়ার কামিজ জড়িয়েছে শরীরে, কানে ছোট ছোট দুটো হলুদ টপ, মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনী। লম্বা চুলগুলো বেনি করে মাথায় চাপিয়েছে হলুদ ওড়নাটা। কোচিংয়ে আসার সময় লিনা এসেছে তার সাথে, যদিও দিয়েই আবার চলে গেছে সে। এখানকার মোটামুটি অনেকটাই পরিচিত নিশিতার। কোচিংয়ের ছাত্রছাত্রীরা অনেকেই তার ক্লাসমেট, পরিচিত তার, তাই সবার সাথে মানিয়ে নিতে বেশি সময় লাগেনি তার। একে একে কোচিংয়ের সব ক্লাসগুলো প্রায় শেষ, এখন শুধু একটা ক্লাসই বাকি। নিশিতে বিরক্ত বেশ বিষয়টা নিয়ে। আজ প্রথম সে ক্লাসে এলো, আর আজই নাকি স্যার দেরি করে আসছে ক্লাসে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়েছে তার। তখনই হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকে এলো এক সুদর্শন যুবক। এসে বলল, সরি স্টুডেন্ট, সরি ফর লেট। কথাটা বলতে বলতে থেমে গেল যুবকটি। নিশিতার দিকে তাকিয়ে আছে সে, দৃষ্টিতে তার মুগ্ধতা। নিশিতাও তাকালো যুবকটির দিকে। চোখাচোখি হয়ে গেল দুজনের। চোখ নামিয়ে নিল সেই সুদর্শন যুবক। শান্ত কণ্ঠে বলল, নতুন তুমি? নিশিতা দাঁড়িয়ে বলল, দাঁড়াতে হবে না, বসো। নাম কি তোমার? নিশিতা বসল না, দাঁড়িয়েই বলল, নিশিতা। যুবকটি মুচকি হাসলো, বলল, আমি তাওসিফ, তোমাদের ইংরেজি শিক্ষক। চলবে?